গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আর একটি নতুন দিন আর নতুন সকাল, আর সকাল থেকেই শুরু হয়ে যায় আমার যুদ্ধ। তো সেই যুদ্ধটা আমি কিভাবে করি সারাদিন ধরে, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন সকাল 8:30 মতন বাজে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। মেয়ের এক্সাম স্টার্ট হয়ে গেছে 2রা এপ্রিল থেকে, আর ওকে প্রায় 80% রেডি আমাকেই করে দিতে হয়। ওড়না পরানো থেকে শুরু করে চুল বেঁধে দেওয়া, সেগুলো আমাকেই করে দিতে হয়। আর সকালবেলা যখন স্কুল যায় তখন খাবারটা আমিই খাইয়ে দিই, কারণ তখন আর ও নিজের হাতে খেতে চায় না। তো আমি এখানে রান্না করতে নিয়েছি কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা কালকে আমার মা এইভাবেই কেটে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে। আর কুমড়ো শাকটা রান্না করব আমার মায়ের রেসিপিতে। আমি রেসিপিটা ওইভাবে দেখাচ্ছি না আপনাদেরকে, তবুও যতটা ভিডিওর মাধ্যমে যায়। তো যেটা করে আমার মা, বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে এই কুমড়ো শাকটা করে, ওটা ভীষণ খেতে হয়, ভালো খেতে হয়। আর এই সাইডে আমি করলাম আলু আর ব্রাহ্মী শাক দিয়ে ভাজা, একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখানে ওই যে বাদামটার কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। এখন শাকটা একটু মজে যাওয়ার পরে ওর মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই দিতে হয় পেস্টটা। অন্য মশলা বলতে এখানে চাইলে ভাজা জিরের গুঁড়ো দেওয়া যেতে পারে, বাট আমি আজকে আর কিছুই দেব না। একটু মিষ্টি মিষ্টি হলে শাক খেতে বেশি ভালো হয়, তাই একটু পরিমাণে বেশি চিনি দিয়ে দিয়েছি। আর সাথে নামানোর একটু আগে দিয়ে দেব একটুখানি সরষের তেল দিয়ে বেশ ঢাকা দিয়ে দেব। আর এই যে হয়ে গেছে আমার মায়ের স্টাইলে কুমড়ো শাক। আর এখানে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দুজনকেই। যেহেতু মেয়ে এখন যাওয়ার সময় স্কুলের টোটোতে যায় না, পরীক্ষার সময়টা ওর বাপি নিয়ে যায়, আর ফেরার সময় টোটোতে ফিরে। আর দেখুন, তার আগে আমি রান্নাঘরে যাওয়ার আগেই কাচতে দিয়ে দিয়েছিলাম। তো কাচাগুলো মোটামুটি হয়ে গেছে, মেয়েও স্কুল চলে গেছে। আমি এখন এইগুলো নিয়ে যাব ছাদে মেলতে। এত রোদ্দুর, আমি পায়ে জুতো, গায়ে গামছা ভালো করে জড়িয়ে নিয়েছি, নিয়ে এখন এইভাবে মেলতে এসছি। মানে ছাদে পা দেওয়ার মতন অবস্থা নেই। এখন ওই ধরুন 11টা মতন বাজে, এতে এই অবস্থা। আর ক্যামেরায় বোঝা যাচ্ছে রৌদ্রের প্রখরতাটা কতটাই বেশি। মানে আমি এইটুকখানি টাইমের মধ্যে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর যেদিন কাছি সেদিন তো দেখতেই পান আপনারা যে কত পরিমাণে কাচতে হয়। আর গায়ে যেহেতু 2টো চাদর দেওয়া হয়, তো চাদরও 4খানা চাদর হয়ে যায়। আবার ওর বাপের মশারি ছাড়া চলে না, তো সেই মশারিটাকেও ধুয়ে দিলাম আজকে। আর এটা কি বলুন তো, শালুক ফুল। এটা ওনাকে কোনো এক স্যার দিয়েছিলেন, তো সেটা এনে এরকমভাবে ভিজিয়ে রেখেছিল। আমি তো ভেবেছিলাম হবেই না, তো দেখলাম বেশ ভালোই হচ্ছে। আর এইগুলো হচ্ছে জলপদ্ম। এই জলপদ্ম গাছগুলো তো সব মরেই গেছিলো, এখন আবার দেখি একটু হচ্ছে। আর এই যে নন্দিনী ফুল, এটার আরেকটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই ফুলগুলো মে জুন মাসেই বেশিরভাগটা হয়, দেখতে বেশ সুন্দর হয়, গাছে অনেক দিন থাকে, কিন্তু গাছগুলো রোদের প্রখরতার জন্য ঠিকঠাক মতন হচ্ছে না। আর এই গাছগুলো আপনারা দেখেছিলেন আমার শীতের সময়কার
কোনো একটা ব্লগে, তখন বেশ সুন্দর ছিল, কিন্তু আজও ফুল হয়নি। আর এখন একটু একটু কিছু বেরোচ্ছে, দেখা যাক কী হয়। আর এই যে ঠাকুর পুজোটা মেয়ে আর মেয়ের বাপি দুজনে মিলেই দিয়ে গেছে। আর এই যে এই মশারিটা, আমার কাছে না 4খানা মশারি রয়েছে, কিন্তু মশারিগুলো এতটাই ওয়েট, ওর বাপি তো ফ্যানের নিচে ঘুমায়, তো ফ্যানের হাওয়াটা ঢোকে না। তো আগের বার ভোটের ডিউটির সময় আমি পাশের বাড়ির থেকে ওকে এরকম পাতলা মশারি এনে দিয়েছিলাম, তো ও বলেছিল মশারিটা খুব ভালো। তো এবার আবার আমার কেন জানি না মনে হলো ভোটও আসছে, ডিউটিতে যেতে হতে পারে, তো আমি সেই কারণে আবার একটা মশারি কিনলাম। মশারিটা বেশ পাতলা, দেখুন হাতটা পুরো দেখাই যাচ্ছে, আর বেশ বড়, কিন্তু একদম ছোট। নিচের দিকে বেশ একটা ডিজাইনও আছে, সম্ভবত একই কাপড় দিয়ে তৈরি বলে ডিজাইনটা নিচের দিকে গেছে। তো দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে কি বলে এগুলো, ফিতে, এই ফিতেগুলো দিয়ে যে বাঁধা রয়েছে, মানে সেলাই রয়েছে, তো এইটার মধ্যে যদি আরেকটা সেলাই দেওয়া হয় তাহলে মনে হয় একটু অনেক দিন টিকবে। আর এখানে এত রোদের থেকে এসছি বলে একটুখানি ফ্যানের তলায় দাঁড়িয়ে এখন একটুখানি গ্লুকন-ডি খেয়ে নেব। তো ফ্রিজে জল রাখা হচ্ছে না, ফ্রিজে জল রাখলে ওটা দিয়ে একটুখানি খেলে বেশি ভালো হতো, কিন্তু ফ্রিজে জল নেই। আর এখানে এখন আমি কালকে যে এঁচোড়টা কেটেছিলাম 1 ঘন্টা ধরে বসে বসে, সেই এঁচোড়টাকে আমি আজকে রান্না করব। যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমাকে এটাকে নিরামিষ রান্না করতে হবে। তো নিরামিষ রান্না করলেও এঁচোড় ভালো লাগে, একটু পরিমাণে মশলাটা বেশি দিতে হয়। তাই এঁচোড়টাকে আমি একটুখানি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। একটু লবণ জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, একটু যে গরম হয়েছে তখন এঁচোড়টা দিচ্ছি, দিয়ে এবার আমি ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে। আর এই যে হয়ে গেছে, এখন আমি জল ঝরিয়ে নেব। আর এখন এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। এখনকার আলুগুলোতে না একটা সমস্যা, আমি জানি না, এনেছিল যে মাঝারি সাইজের আলুগুলো, কিন্তু আলুগুলো আমার মনে হলো যেন উপরের যে খোসাটার ভেতর থেকে কেমন পোকাও হয়তো দেখেই নিয়ে আসেনি। আমার তো একটা আলু কাটতে গিয়ে প্রচণ্ড ঘৃণাই লেগে গেছিলো। আমি কতক্ষণ বসেছিলাম যে আমি পরের আলুগুলো কাটবো কি কাটবো না। যাই হোক, আলুটা ভেজে তুলে একটু পরিমাণে তেল বেশি দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। আর ওই যে কাঁচা মশলাগুলো যেগুলো ছিল সেইগুলোকে একটু পেস্ট করে নিয়ে এখন আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। একবার জানেন তো কী হয়েছিল, যে যাদের বাড়ির থেকে এঁচোড়টা আমাকে দিয়েছে সেই কাকিমা একবার এঁচোড় রান্না করে দিয়েছিল 1 বাটি আমাকে, নিরামিষভাবেই। কী দিয়ে রান্না করেছিল আমি জানি না, আমার এত ভালো খেয়েছিলাম এঁচোড়টা, তো আমার এখনও মনে হয় যেন মুখে লেগে রয়েছে। তো সেদিন কাকিমার সঙ্গে বলছিলাম যে কাকিমা তুমি বোধহয় ভাজা মশলা দিয়ে রান্না করেছিলে। এবার কাকিমা বলে অনেক দিন আগে রান্না করেছি তো মনে নেই। যাই হোক, প্রত্যেক দিনের রান্না সমান হয় না, আর এমন এমন জিনিস থাকে একদিন খেলে সেটার মতন আর ফের দিন কখনোই হয় না। যাক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি লবণ, হলুদ, জিরে, ধনে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাকে পেস্ট করে নিয়েছি। এখানে চাইলে আপনারা এঁচোড়টাকে সেদ্ধ করার পর একটুখানি ভেজেও নিতে পারেন। আমি মাঝে মাঝে ভেজেও নিই, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, তাই মশলার মধ্যেই আমি এঁচোড়টাকে ঢেলে দিয়ে ওই একটুখানি কষিয়ে নেব। তো ধরে এসছে বলে কড়াইটাতে একটুখানি জল দিয়ে দিলাম। এবার আর একটুখানি মিক্স করে সুন্দর করে কষিয়ে নেব। এক হাতে ক্যামেরা, আরেক হাতে নাড়াচাড়া করতে করতে কড়াইটাই পড়ে যাচ্ছিল। আর এইগুলো কি বলুন তো, আমরা বলি গিমা পাতা, তেতো ভীষণ। তো এটা আলু দিয়ে ভাজাটাও ভালো লাগে,
তো আলু দিয়ে ভাজলে মেয়ে আবার খাবে না, যেহেতু সকালে ব্রাহ্মী শাক খেয়েছে। আর তাই আমি এখানে একটুখানি চালের গুঁড়ো চাল পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আর একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে পকোড়াটা করে নিয়েছি। এটা আবার মানে ভালো করে ভাজলে যদি একটু ক্রিপসি হয় তাহলেই হয়তো মেয়ে একটা খাবে জোর করে, আর না হলে নয়। যাই হোক, দুপুরের খাবার দাবার খেয়ে অনেকটা সময় রেস্ট করেছিলাম, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আর এখন দেখুন বাঙালির মুখের কি টেস্ট। আমি একটু কফি করতে নিয়েছি, তো এখানে দুধটা গরম করে নিয়েছি, কিন্তু আমি ওখানে কি করেছি দেখেছেন হয়তো, একটুখানি কফি নিয়ে তার মধ্যে একটু পাউডার দুধ ঢেলে দিয়েছি। মানে আজকে মনে হলো, এক একদিন হয় না যে একটু এরকমভাবে খেয়ে দেখি তো কেমন লাগে। যদিও বা কফিটা গরুর দুধের থেকেও পাউডার দুধ দিয়েই খেতে বেশি ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে একটুখানি গুলিয়ে নিচ্ছি ভালো করে। তো এবার কফিটা দুজনে মিলেই খাবো। আর কফির সাথে নিয়ে নিয়েছি বিস্কিট, এটা নোনতা বিস্কিট, আমার সব থেকে পছন্দের। আর এই যে গাছটা দেখুন, স্নেক প্লান্ট বলে এটাকে। তো এই গাছটা আমার মার কাছ থেকে আনা হয়েছিল, অনেকটা লম্বা হয়ে গেছে। আর এই যে সাইড দিয়ে দেখুন আবার একটা ছোট্ট চারা বেরোচ্ছে। এটা প্রথমটায় যখন বেরোচ্ছিল আমি ভাবলাম হয়তো অন্য কিছু, এখন দেখি যে না। আর এই একটা প্ল্যান্ট আমি 250 টাকা দিয়ে দমদম থেকে কিনেছিলাম, কিন্তু সম্ভবত গাছটা বাঁচাতে পারবো না, কেমন একটা দিন দিন হয়ে যাচ্ছে। আর জেট প্ল্যান্টগুলো দেখুন কেমন একটা ঝিঝরিয়ে গেছে, কেন এরকম হচ্ছে কি জানি। তা চলুন আমি কফিটা খেয়ে নিই, আর পরে আবার আপনাদের সঙ্গে গল্প করব। এখন নেক্সট দিন দুপুরবেলা, মানে ফ্রাইডে। তো মেয়ে স্কুল চলে গেছে, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার একটু শরীর খারাপ ছিল, তো সেই কারণে আর ভিডিও করাই হয়নি। তাই আজকে একটু জুড়ে দিলাম এর সাথে। আর এটা বোয়াল মাছ। তো এবার শীতের সিজনে আমাদের বোয়াল মাছ খাওয়াই হয়নি, সেই কথাই আমি ওকে বলছিলাম। তো আজকে আমি ওকে বলেছিলাম একটুখানি জ্যান্ত মাছ নিয়ে আসতে, ও বোয়াল মাছ নিয়ে এসছে। একবার বাজার করতে যেতে বারণও করেছিলাম যে ডিম রান্না করে নেব, কিন্তু ও গেছে। আর এই যে দেখুন এটা মাথাটা, আর এখানে 5 পিস মতো মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওই মাছগুলো তুলে রাখছি, এগুলোকে আবার অন্যদিন রান্না করব। আজকে যেহেতু শুক্রবার আর কালকে আমাদের এখানে শীতল পান্তা আছে, তাই মাছ আমি কম নিয়েছি। আর এই যে এখানে ফ্রিজে মাছ রাখতে আমি চলে এসেছি। তো টাটকা মাছের টেস্ট আর ফ্রিজের মাছের টেস্ট তো একটু আলাদাই হয়। যাই হোক, মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে, আর এখানে দেখুন 3টে ডিম আমি সেদ্ধ করতে দিয়েছি, আর এই ডিমটা মানে কেমন সব বেরিয়ে গিয়ে এরকম হয়ে গেছে। সেদ্ধ করে রেখে দিলাম, মেয়ে আসলে খাবে। আর আমি এখানে এখন একটুখানি চা গরম করে নিয়েছি, চাটা কড়াই ছিল তাই একটুখানি গরম করেই নিলাম। তো এটাকেই আমি এখন খেয়ে নেব। আর এই সময়টার চাটা একা খেতে বসতে না বেশ ভালো লাগে, অনেক কিছু ভাবনা চিন্তা করা যায় একা থাকলে। আর এখানে নিয়ে এসেছিলো 1 কেজির একটা কিষানের টমেটো সস, আর এখানে আমন ছিল না অনেক দিন ধরে, তো সে আমনটাও নিয়ে আসছে। আর আমি আবার চলে এলাম রান্নাঘরে, এবার মাছটা রান্না করব। আর যদিও এই কথাগুলো একটু আগে বললেই আপনাদেরকে ভালো হতো, আপনাদের সাথে গল্প করতে করতে না ভুলেই গেছিলাম আমি। আমার ভিডিওতে ভিউজ যাই আসুক না কেন,
কমেন্ট এবং লাইক একদমই আসে না। আমি কি কমেন্ট পাওয়ার উপযুক্ত ভিডিওস বানাই না, নাকি একটা লাইক পাওয়ার উপযুক্ত ভিডিও বানাই না? তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারাই আমার ভিডিওটা দেখেন তারা প্রথমে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর একটা কমেন্ট অবশ্যই ছেড়ে যাবেন আমার জন্য। আপনাদের কমেন্ট পেলে না আমার ভিডিও করার ইচ্ছেটা অনেক গুণ বেড়ে যাবে। তা ওখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি, আর দেখুন এখানে চলে এলাম একটু পুদিনা পাতা নিতে। কী করব বলুন তো, মেয়ে তো আসবে দুপুরের রোদের মধ্যে, তো ভাবছি একটুখানি লাস্সি বানিয়ে দেব। তো অনেক ছিল পুদিনা গাছ, জল না দেওয়াতে বা কম দেওয়াতে গাছগুলো মরেই গেছিলো প্রায়। তো এইখানে আবার আমি জল টল দিয়ে একটুখানি আবার রেখেছিলাম। ওই যে দেখুন দেখাই যাচ্ছে গাছগুলো মরে গেছে। তো এই যে এতগুলো হয়েছে, খুব একটা বেশি নয়, সব কটাই আর কি তুলে নিয়ে চলে এসেছি। এবার যেহেতু মাথাটা কেটে দিয়েছি, এখন আবার পাশ থেকে ভালো করে ডালপালা গজিয়ে যাবে। আর এই মাছ, ওরে বাবারে কী পরিমাণ যে ছেটে আপনাদের কি বলবো, আমি তো ভীষণ ভয় লাগে এবং ভয় পাইও আমি আর মাছ আর এই মাছকে। এত পরিমাণ ফাটে সে ধারণার অতিরিক্ত। তাই আমি ঢাকা দিয়ে ভাজতে বসিয়ে দিয়ে একবার গেলাম ছাদে, আবার এসে একটু নেড়ে দিয়ে আবার চলে এলাম এখানে লস্যিটা বানিয়ে রাখতে। তো এখানে এই যে একটুখানি পুদিনা পাতা দিলাম, টক দই দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম, আর তার মধ্যে বিট নুন। এই যে আমার রাজকন্যা চলে এসছে। পরীক্ষা যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তো এখন এসে বলছে পরীক্ষা কেমন হয়েছে, সেটাই জিজ্ঞাসা করাতে আমাকে সব বলছে। আর বাইরে এত কুকুর ডাকছে, আমি আর আপনাদের সাথে ডিরেক্ট দিতে পারলাম না। আর এখন আমাকে ভাব সম্প্রসারণটা এসছে, কি লিখেছে, সেন্টেন্সগুলো ঠিক লিখেছে কি না সেটাই আমাকে বলছে। যদিও কমন সেইভাবে আসেনি, নিজের উপরে নিজের থেকে লেখার চেষ্টা করেছে। তো বলল আমাকে যে আমি এইভাবে লিখেছি, ঠিক হয়েছে কিনা। তো পুরোটা তো আর না পড়ে ঠিক হয় না, কয়েকটা লাইনের মধ্যে যেই পারপাস লিখতে দিয়েছে তো দেখলাম এসছে। এখন সম্পূর্ণটাই নির্ভর করবে ম্যামের নিজের উপরে, ম্যাম কতটা স্যাটিসফাইড হবেন ওর লেখাতে তার উপরে। যাই হোক, সেটা ম্যামের হাতেই ছেড়ে দিলাম। আর এখানে যে ঘুরিয়ে নিয়েছি, আর সেটা ঢালতে গিয়ে পড়েই গেল একটুখানি। আর এখানে 3টে গ্লাস নেওয়ার কারণ হলো, একটা গ্লাস ওর বাপির জন্য রেখে দেওয়া হবে, ওর বাপিও তাড়াতাড়ি চলে আসবে, ওর বাপির স্কুলেও এখন এক্সামই চলছে। তো আমি এখানে আবার একটু নকশা করে ডেকোরেশন করতে গেছিলাম, আর লেবু খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য শুধুমাত্র পুদিনা পাতাটাই দিয়ে দিয়েছি। আর পুদিনার যে আগাটা না, সে একদম ভিতরের দিকেই চলে যাচ্ছিল, আমি অনেক কষ্টে টেনে তুললাম। আর এইখানে মেয়ে ড্রেস চেঞ্জ না করেই খাচ্ছে, জল নিয়ে গেছে, ওই যে জলটাও খায়নি ঠিক করে, তাই 2 গ্লাস খাবে বলছিল বলে আমি ওকে কিছু একটা বলছিলাম, তাই হেসে উঠে চলে গেছে। তো এখন ও ড্রেস চেঞ্জ করতে চলে গেছে। আর আমি এখানে বোয়াল মাছটাকে না একটা এক্সপেরিমেন্টাল রান্না করতে নিয়েছি জানেন। যদিও আপনাদের সঙ্গে আমি রান্নার রেসিপিটা শেয়ার করছি না, আমি এই ফার্স্ট টাইম বোয়াল মাছ রান্না করতে নিয়েছি জিরে ধনের গুঁড়ো দিয়ে। আমাদের বাড়িতে বোয়াল মাছ এইভাবে রান্না করে না, ওরা রান্না করে হলো কালো জিরা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সাথে দেয় আলু আর বেগুন। আমি ভাবলাম এক্সপেরিমেন্ট করি, দেখি যদি ভালো হয়, আর যেগুলো রাখা হচ্ছে সেইভাবে রান্না হবে। যদিও এই নিয়ে ওর বাপির কোনো আপত্তি থাকবে না, আপত্তি থাকবে মেয়ের, তার কারণ মুখে ভালো লাগলে খাবে, আর মুখে ভালো না লাগলে মাছটা তুলে নেবে আর ঝোল খাবে না। যাই হোক, এক্সপেরিমেন্ট করতে তো অসুবিধা নেই, যেহেতু অল্প মাছ, তাই ভাবলাম এইভাবেই রান্না করি। তো মশলা কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিয়েছি।
এবার ফুটে উঠলে পরেই আমি এবার মাছগুলো দিয়ে দেবো। আর এইখানে একটা কথা, এই ক্যারটের এই কুকার মানে কড়াইগুলোতে না জলটা একটু কম টানে। তো মাঝে সাঝেই যখন আমি রান্না করি তখন দেখি কি ঝোলটা আমি যেই পরিমাণে দিই, যে উতল আসলে কতটা টেনে যাবে আর কতটা থাকবে, সেই জায়গাটায় দেখি আমি ভুল প্রমাণিত হই বারবার। তো ওখানে মাছটাকে ঝোলে বসিয়ে দিয়ে আমি আবার অনেক দিন ধরে মিক্সার গ্রাইন্ডারটাকে পরিষ্কার করা হচ্ছিল না, তাই আবার একটুখানি পরিষ্কার করে রাখলাম। সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো সেই সময়টাও তো পরিষ্কার করতেই হবে একটু, তাই করে নিলাম। আর এখানে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো রান্না বান্না কমপ্লিট করে স্নান করেছি আমি, সব ধুলাম, পরিষ্কার করলাম, তারপরে চলে এলাম। যেহেতু আজকে শুধুমাত্র আমি মাছের ঝোলটাই রান্না করেছি, আর সকালবেলায় এই পদটা আলু আর কুমড়ো দিয়ে একটু ভাজা করে নিয়েছিলাম। আর ওটা পুরনো ডাল ছিল, সেটাকে একদম শুকিয়ে ওটার মধ্যে কাঁচা তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু মেখে ভাত খাওয়া যায় না, বেশ ভালো লাগে। এটা অবশ্য আমার মেয়ে ভীষণ ভালো খায়, ও বলে ডাল ফ্রাই। আমি মাঝে মাঝে এমনি যেদিন রান্না করি ডাল ফ্রাইও রান্না করি, আবার মাঝে মাঝে ওকে এইভাবে শুকনো করেও দিই, তো ওটাও ভীষণ ভালো খায়। তো ডাল ফ্রাই আর কুমড়ো আলুর তরকারি, আর ওই এঁচোড়টা কালকে রান্না ছিল সেটা, আর ওই বোয়াল মাছ রাতে আবার রান্না করতে হবে আজকে। তো গুড ইভিনিং সবাইকে। এখন অতিরিক্ত গরম, তা সত্ত্বেও না ফুচকাটা আমারই খেতে ইচ্ছা হয়েছিল। ও যাচ্ছিল ম্যাগি খাবে বলে, তা আমি ফুচকার আওয়াজ পেয়ে বললাম, না ফুচকা আসবে, নিয়ে আসবি? তো ও গেল ফুচকা নিয়ে আসতে, যদিও ফুচকাটা ভালো ছিল না খেতে। আবার ও চুরমুর এনেছিল, চুরমুরটাকে ডেকোরেশন ও ঘরে করেছে, একটু সস, একটু টক দই, আর তার সঙ্গে একটুখানি চানাচুর ভাজা উপর দিয়ে দিয়ে তো ডেকোরেশন করে নিয়েছে। আর সেই কারণে আমি এই চুরমুরটাই খেয়েছি, ফুচকাটা আমার আর খেতে ভালো লাগেনি। ও কয়েকটা খেয়েছে, আর এগুলো রাখা ছিল। আর ওর বাপি তো একদম এসব পছন্দ করে না। তা আমি আর আমার মেয়ে দুজনে বসে তো এটা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম, আর সাথে টিভি দেখছিলাম। যেহেতু কালকে মানে শনিবারে অফ আছে পরীক্ষা, তো সেই কারণে ও একটু আজকে ঢিলা দিয়ে দিয়েছে। জানি না কালকে কি করবে, যদিও নিজের থেকে যে খুব একটা পড়ে তা না, পড়ার জন্য সবসময় আমাদেরকেই বলতে হয়, নিজের গরজে নিজে পড়ে না। সব কিছুতেই আমাদের গরজ থাকে, কখন পড়তে যাবে, কখন কোন টিচার, এবং কি করবে না করবে সবগুলো আমরাই বলে দিচ্ছি। এবং ড্রেসটাও তার যখন বেরোয় কোথাও, ড্রেসটাও আমাকে গুছিয়ে সুন্দর করে দিতে হয়, কিসের সাথে কী পরবে। এখনও অতটা স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি, স্বাবলম্বী বলতে নিজের আর কি সেলফ ডিপেন্ডেন্ট হয়নি। যাই হোক, হয়তো হবে ভবিষ্যতে কোনো দিন। আর এখানে মিতাদি এসছে, মিতাদি সিটি গোল্ডের জিনিস বিক্রি করেন, তা ওনার সাথে গল্প করছিলাম। আর আমি এখান থেকে এই যে এই পলা বাঁধানোটা কিনে নিয়েছি। আমি যেহেতু শাঁখাটা রেয়ার পরি, সেহেতু পলা বাঁধানোটা পরি, তো এইভাবেই ওনার কাছ থেকে নিলাম। উনি চলে গেল, আর এখন রাত 10টা 15 বাজে, আর আমি চলে এলাম রান্নাঘরে। এত রাত্রে রান্না করছি তার কারণ আছে। কালকে শীতল পান্তা, আমাদের এখানে 4 মন্দিরে পুজো হয়, তো শীতলা পুজো পারপাস আমাদের কালকের দিনটা মানে শনিবার দিন অরন্ধন থাকবে। তো সেই কারণে আমি এখন একটু ডালকে পেস্ট করে নিয়েছি, করব হলো ডালের বড়া আর ভাতটাকে আগে চালটাকে ভিজিয়ে নিয়েছি, এখন ভাত বসালাম, আর এই পাশে ডালের বড়া বসিয়েছি। এটা রান্নারও একটা নিয়ম আছে, সারাদিনের জামা কাপড় যে পরা থাকে সেগুলো পরা যায় না, রান্নার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং পরিষ্কার জামা পরেই তারপরে রান্নাটা করতে হয়। তো আমি সেইভাবেই এসেছি এখন রান্নাটা করতে। আর এই যে ডালের বড়াগুলো ভাজা প্রায়
হয়ে এসছে, আর একটুখানি নেড়ে চেড়েই তুলে নেব। তো একটা তুলে নিয়েছি, আবার দিচ্ছি ডালের বড়া। যেহেতু পান্তা ভাত, ডালের বড়াটা দিয়েই ভালো খাওয়া যাবে। আলু ভাজাটা করলে না, আলু ভাজাটা যদি একদম মানে ফ্রাই না করা হয় না, তাহলে একটু বিজল ভাব চলে আসে। তো সেই কারণে হচ্ছে আর আলু ভাজা করলাম না। আর একটুখানি চিলি পনির করে নেব। এটারও কারণ আছে। সকালবেলা যেহেতু কালকে মেয়ের ছুটি, তো ও সকালবেলা অন্য কিছু খাবে না। তো পনিরটা করে রাখলে যদি একটু পরোটা আনা যায়, তাহলে পরোটা দিয়ে আর পনির দিয়ে খেয়ে নেবে। তো সেই কারণেই চিলি পনিরটা করছি। আর একটা প্রোটিনেরও ব্যাপার থাকে, সেটাও হয়ে যাবে। আবার ওর যেহেতু ফেভারিট এই জিনিসটা, তো সেই হিসাবে ও ভালো খাবে। তো দুদিকটাই আমি আর কি মাথায় রেখে এটা করলাম। আর দুবেলা পান্তা ভাত খেতে একদম ভালো লাগবে না, যে সকালে খাবে আবার দুপুরে খাবে, একদমই খাবে না। দুপুরবেলাও কতটুকু খাবে সেটাও একটা ভাবনা চিন্তার বিষয় থাকবে, কারণ পছন্দ করে না যে জিনিস, সেই জিনিস খাওয়ানো ভীষণ কষ্টকর। তো যাই হোক, এখানে আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। আর রেসিপি কী দেবো এটা তো আপনারা সবাই জানেনই। যেহেতু নিরামিষ রান্না করব, সেহেতু আর পেঁয়াজ নিলাম না, শুধু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সস আর একটু আদা, গোলমরিচ দিয়েই সুন্দর করে করে নেব। এটা রুটি পরোটা সাথে যেমন ভালো যায়, তেমনি ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো যায়, কিন্তু পোলাওর সাথে ভালো যায় না। তার কারণ আছে, পোলাওটা একটু পরিমাণে ঘিটা বেশি থাকে তুলনামূলকভাবে ফ্রাইড রাইসের থেকে। তো হয়তো সেই কারণেই ফ্রাইড রাইসের সঙ্গে ভালো যায়। আর আলাদা কোনো কারণ আছে কি না আমি বলতে পারবো না। তো আমি এখানে একটা টমেটোকেও 8 টুকরো করে দিয়ে দিয়েছি, আর 2 রকমের সস দিলাম, চিলি সস আর টমেটো সস। এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা সেরে আসছে। ও এর মধ্যে কিন্তু আমি একটু চিনিও দিয়ে দেবো, অল্প করে, একদম সামান্য। চিনিটা দিলে না টকের যে একটা ভাব থাকে না, সেটা একটুখানি কমে যায়, আর হচ্ছে টেস্টটা ভালো আসে। আর এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে গোলমরিচের গন্ধটাও ভালো, এবং সব দিক থেকেই গোলমরিচটা ভালো। আর এর মধ্যে আমি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পনিরটা আমার কদিন আগের ঘরে ছিল, তো সেহেতু আমি পনিরটাকে একটু ভাজা করেছি। আর এখানে এই যে পনিরটা তুলছি, তারও কারণ আছে। মেয়ে একটু আগে প্লেট নিয়ে এসেছিলো, ও ভাজা পনির দিয়ে সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো আমি বললাম আমি পরে দিচ্ছি দাঁড়া, বাট আমি ভুলে গেছি। যখন ঢেলে দিয়েছি তখন মনে পড়েছে, তাই আবার 4 পিস পনির তুলে নিয়েছি। বাচ্চা মানুষ তো, কখনো বকি, আবার কখনো মনও মানে না, যে চাইলেও দিলাম না, মনটা খারাপ লাগে। আর এই যে আমার রান্না হয়ে গেছে, ভাতটাকে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি। আর এখন রাত বাজে 11:15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজেছি সব, কিন্তু উপুর করতে পারিনি, কারণ যেখানে উপুর করব সেই জায়গাটা আর কি বন্ধ করা হয়ে গেছে। আর আমি এগুলোকে ফ্যানের নিচে অনেকক্ষণ ধরে রেখেছিলাম। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রথমবার জলটা দিয়ে একটু ধুয়ে ভাতটাকে জলটা ফেলে দেবো, তারপরে আবার জল দিয়ে রেখে দেবো, তাতে ভাতটা একদম পুরো সুন্দর থাকবে কালকে বিকেল পর্যন্ত। যাই হোক, এই ছিল আজকে রাতের আমার রান্না। এটা হচ্ছে কালকের অরন্ধনের জন্য। এবার যেহেতু আমি চা পোকা মানুষ, তো চাটা কোথায় খাবো, ইন্ডাকশন আছে, তো ইন্ডাকশানে হয়ে যাবে। আর এই দেখুন এখানে এনারা নাকি নবদ্বীপ থেকে এসছেন। নবদ্বীপে কোথায় আপনারা? তো এনারা কিছু চাইছেন, হ্যাঁ 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 হ্যাঁ, তা সেটাই আমি আপনার সঙ্গে কথা বলছিলাম। কি নেন, চাল? আমরা অনুষ্ঠান আছে আমাদের আশ্রমে, তো হ্যাঁ, আমরা নিয়ে যাই না তোমাদের এ থেকে,
ওরা পয়সা নিলেই ও চলুন, ওরা এসছেন, ওনাদেরকে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি ওদেরকে দেব। তো আজকের মতো আমি এখানেই ব্লগটা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই। চলুন এবার ওনাদেরকে দিয়ে দিই, আর কী দিই সেটা আপনারাই দেখতে থাকুন। হ্যাঁ, আজকে আমাদের আজকে মন্দিরে সেবা করবো, যদি একটু দক্ষিণা করতে পারবো। তো উনি আমার কাছে 11 জনের খাবারের টাকা চেয়েছিলেন দুপুরের, বাট আমার অতটা সামর্থ্য হয়নি। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাদেরকে দিয়েছি। জানি না কতটুকু পেরেছি আর কতটা দিয়েছি, সেটা ওনারাই জানেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি এর বেশি পারলাম না। যাই হোক, ওনারা আমাকে যথেষ্ট আশীর্বাদ করলেন, আমার মেয়েকে আশীর্বাদ করলেন। একজন যদিও একটু বেশ সন্তুষ্ট হয়েছেন দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আরেকজন সম্ভবত হননি। যাই হোক, ওনারা বিদায় নিলেন। তো টাটা।